তোদের এই তিনটে হোমওয়ার্ক দেওয়া ছিল, মানে যে শঙ্করায়নের বা হাইব্রিডাইজেশনের যে লোন পেয়ার বন্ড পেয়ার যে কম্বিনেশন, সেটা আগের দিন হয়ে এইগুলোকে হোমওয়ার্ক দিয়েছিলাম। আগের দিন আরেকবার বুঝিয়ে দিয়েছিলাম। এই দুটো তার আগের দিন হোমওয়ার্ক ছিল, এক্সট্রা এটাই অ্যাড করেছিলাম। তো অনেকেই দেখলাম ঠিকঠাক করেছিস, তো আমি একবার করে দিই। আজকে আবার একটা নতুন জায়গা দেখাবো। প্রথমে ClF3-কে দেখ। ClF3 ফার্স্ট কাজ হচ্ছে লুইস স্ট্রাকচার আঁকা। Cl তিন দিকে তিনটে ফ্লুরিন, তাহলে তিন দিকে তিনটে ফ্লুরিন হয়ে গেল। তাহলে ক্লোরিনের হচ্ছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এর ব্লকিং করলে হয় এইভাবে, এভাবে 3p5, ঠিক আছে। আর আমাকে 3d0টাও লিখে নিতে হচ্ছে। এ কারণেই বলেছিলাম প্রয়োজন সাপেক্ষে তোরা লিখবি। যেমন ক্লোরিনের দেখ তিনটে একক ইলেকট্রন চাই, যেহেতু তিনটে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন হয়েছে, কিন্তু এখানে একটা একক ইলেকট্রন আছে, তাহলে এটাকে এক্সাইটেড করতে হবে। গ্রাউন্ড স্টেট, এটাকে এক্সাইটেড করছি। এই জায়গাটাই ঠিক করে বোঝার, এই হিসেবটাকে ঠিক করে মেনটেন করার। যেটা হচ্ছে আমার একটা একক ইলেকট্রন আছে, কিন্তু চাই ক্লোরিনের তিনটে একক ইলেকট্রন বা অড ইলেকট্রন। এই তিনটে অড ইলেকট্রন পেতে পারি একটা জোড়কে খুললে। সব জোড়গুলোকে অযথা খুলবো না, আমাদের যতগুলো প্রয়োজন হবে ততগুলো খুলবো। একটা জোড়কে খুলে দিলে এতটা পর্যন্ত হয়ে গেল। তাহলে হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3d, s তিনটে p আর একটা d। দ্বিতীয় বন্ধনটা ঠিক একটা d এর অরবিটাল পর্যন্ত আমরা নিয়ে গেলাম। sp3 হাইব্রিডাইজেশন। এবারে দেখতে পাচ্ছি আমরা খুব পরিষ্কার দুটো লোন পেয়ার আর তিনটে বন্ড পেয়ার, 2lp এবং তিনটে বন্ড পেয়ার। একক ইলেকট্রনগুলোই বন্ড পেয়ার হবে। তাহলে এটা আমরা জানি কি হয়। টি সেট বা টি আকৃতি, এইরকম লিখতে হবে আকারটা। জিওমেট্রি স্ট্রাকচার বা গঠন, স্ট্রাকচার বা গঠন হচ্ছে টি সেট। তাহলে আমাদেরকে এর উপরে প্রশ্নগুলো দেয়, শঙ্করায়ন বার করতে দেয়, এইভাবে করবো ClF3। তাহলে এরপরে আমরা চলে যাব HCF4-এ। HCF4-এ দেখ জেননের লুইস স্ট্রাকচার। HCF4-এর স্ট্রাকচার হচ্ছে জেননের চারদিকে চারটে বন্ড, চারটে ফ্লুরিন দিয়ে চারদিকে আটকানো আছে, ঠিক আছে। এখন আমরা জানি জেনন 54 ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে, পুরোটাও লিখতে পারিস, আমি বলেছি দরকার নেই লেখা। 5p6 লিখে দিলি। এবং জেননের গ্রাউন্ড স্টেটে যেহেতু এটা ইনার্ট গ্যাস, সমস্ত ইলেকট্রনগুলোই জোড়বদ্ধ, তাহলে কোনো একক ইলেকট্রন নেই, কিন্তু লুইস স্ট্রাকচার দেখা যাচ্ছে যে জেননের চারটে একক ইলেকট্রন লাগবে আমাদের। তাহলে 5d0টা আঁকতে হবে। 5টা এঁকে দিলাম, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এরপরে কথা হচ্ছে আমি কটা জোড়কে খুলবো। দেখ চারটে একক ইলেকট্রন করতে গেলে দুটো জোড়কে খুললেই হয়ে যায়, ঠিক দুটো জোড়কে খুলে দেবো। এই প্রসঙ্গে কয়েকটা কথা বলে রাখি, তোরা হোমওয়ার্কগুলো অনেকে পাঠাচ্ছিস, দেখতে পাচ্ছিস ঠিকঠাক করেছিস, অনেকে একটু ছোটোখাটো ভুল হয়েছে, কিন্তু কয়েকটা জায়গা যেমন কি এই 5s-এর ঠিক নিচে এই ব্লকটা, 5p-এর ঠিক নিচে এই ব্লকটা, দরকার দেখ 5p-র সাথে 5d-এর আমি একটা গ্যাপ রেখে দিয়েছি। যদি 5s2, 5p6, 5d0 এরকম পাশাপাশি লিখতাম, তাহলে এখানে ব্লক দিয়ে আবার এটা এখানে হয়ে যেত, ডিটাকে আবার তাহলে আরও দূরে লিখতে হতো। এরকম না লিখে ঠিক সাবসেলটা ঠিক উপরে লিখতে হবে, এটা মেনটেন করতে হবে। ডি হচ্ছে গ্রাউন্ড স্টেটের সঙ্গে যখন এক্সাইটেড স্টেটটা যখন লিখছি, ঠিক তলায় অরবিটালগুলোকে লিখবি, একদম ঠিক তলায় লিখবি। তাহলে দুটো জোড়কে খুলি,
এরপরে হাইব্রিডাইজেশন লেখার সময় তো দ্বিতীয় বন্ধনীটা একদম যতটা দরকার ততটা পর্যন্ত নিয়ে যেতে হবে, যেখানে সেখানে শুরু হবে না, যেখানে সেখানে শেষও হবে না, এগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। শঙ্করায়নটা হচ্ছে sp3d2 শঙ্করায়ন, বাংলায় লিখলাম। তাহলে এটা হচ্ছে 2lp প্লাস 4bp। টেবিল 2 এ চলে যাবি, দেখবি স্কোয়ার প্লেনার হচ্ছে। সমতলীয় বর্গাকার বা স্কোয়ার প্লেনার, দুটো লোন পেয়ারকে যে কোনো দুদিকে, হয় এদিকে এদিকে কিংবা এদিকে এদিকে দেখে দিবি স্কোয়ার প্লেনার বা সমতলীয় বর্গাকার। এই হচ্ছে গঠন। তাহলে এই রকমভাবে আমরা লিখলাম। এরপর H2S, এই লোন পেয়ারগুলোকে তোরা এই চাষ এভাবেও লিখতে পারিস, বলে রাখি, এভাবেও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, যে কোনো অপোজিট দুটো সাইডে দিয়ে দিলেই হবে। H2S কে এবারে চলে আসছি আমরা। H2S সালফারের দুদিকে দুটো হাইড্রোজেন, লুইস স্ট্রাকচার হয়ে গেল। সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তাহলে ভ্যালেন্সের ইলেকট্রনীয় বিন্যাস লিখলাম এরকম। এই সালফারের দুটো ইলেকট্রন চাই, দেখ দুটো ইলেকট্রন আছে, তাই আমি 3 এখানে ব্যবহার করছি না, এই জায়গাটাকে বুঝতে হবে। তাই আগের বেলায় আমি ডিগুলোকে ব্যবহার করছিলাম, কারণ আমার প্রয়োজন হচ্ছিল বলে। এখানে আমি ডি আর ব্যবহার করব না, কারণ আমার লুইস স্ট্রাকচার দেখাচ্ছে দুটো একক ইলেকট্রন আছে, আর এখানে আমরা গ্রাউন্ড স্টেটও দুটো একক ইলেকট্রন পেয়ে গেছি। তাহলে আমার দরকার যেহেতু পড়ছে না, আমি আর দেখাবো না। তাহলে শঙ্করায়ন হয়ে গেল sp3, এখান থেকে এতটা পর্যন্ত, তার মধ্যে দুটো লোন পেয়ার প্লাস দুটো বন্ড পেয়ার, তাহলে হয়ে গেল সালফার অ্যাঙ্গুলার বা ভি সেট, ভি আকৃতি। গঠন হয়ে গেল ভি আকৃতি বা ভি সেট, বোঝা গেল? তাহলে এরপরে আজকের জায়গাটাতে আমি চলে যাচ্ছি। দেখ, হাইব্রিডাইজেশনের আজকে আরেকটা নতুন কনসেপ্ট তোদেরকে শেখাবো। প্রথমে দেখায় হাইব্রিডাইজেশন ফর কোঅর্ডিনেট বন্ড, অর্থাৎ অসমযোজী বন্ধনের শঙ্করায়ন, বন্ধনের জন্য শঙ্করায়ন। তাহলে এই অসমযোজী বন্ধনের শঙ্করায়নগুলো কীভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, একটা উদাহরণ দিই, সহজ উদাহরণ থেকে শুরু করি। যেমন ধর NH4+, তাহলে লুইস স্ট্রাকচারটা হচ্ছে অ্যামোনিয়ার, আমরা জানি এরকম, আর নাইট্রোজেন একটা লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারটা H+কে দান করে দেয়। এই হলো। ভালো করে দেয়। তাহলে নাইট্রোজেনের তিনটে সমযোজী বন্ধন এবং একটা অসমযোজী বন্ধন, কোঅর্ডিনেট বন্ড। তাহলে নাইট্রোজেনের প্রয়োজন কি হবে? তিনটে অড ইলেকট্রন বা একক ইলেকট্রন এবং একটা লোন পেয়ার, কারণ লোন পেয়ারটাই কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে। এগুলো খেয়াল কর। ধর AB আছে, এর যদি হাইব্রিডাইজেশন করতে হয় একটা একক ইলেকট্রন লাগবে। আবার ধর AB আছে, এর তিনটে একক ইলেকট্রন লাগবে। এর দুটো একক ইলেকট্রন বা অড ইলেকট্রন এবং একটা লোন পেয়ার লাগবে। এটা সমযোজী বন্ধন, একক ইলেকট্রন লাগবে। এটা দেখ কোঅর্ডিনেট বন্ড, এ থেকে বি এর দিকে, তাহলে এর একটা লোন পেয়ার লাগবে
আবার এটা সি থেকে এ এর দিকে, অর্থাৎ এর একটা ফাঁকা কক্ষ ভেকেন্ট অরবিটাল লাগবে। প্রয়োজনগুলো বোঝ। এইটার জন্য একটা অড ইলেকট্রন বা একক ইলেকট্রন, এটার জন্য একটা লোন পেয়ার, এই বন্ডটার জন্য, কারণ এ বি কে দান করেছে দেখতে পাচ্ছিস, এর লোন পেয়ার লাগবে। এবং এই বন্ডটার জন্য এর একটা ফাঁকা কক্ষক লাগবে, ভেকেন্ট অরবিটাল লাগবে। ডি এর যদি টার্মিনাল অ্যাটমগুলোরও করতে হয়, ডি এর একটা একক ইলেকট্রন লাগবে, বি এর একটা ফাঁকা কক্ষক বা ভেকেন্ট অরবিটাল লাগবে, সি এর একটা লোন পেয়ার লাগবে। দেখ সিটা এখানে এ কে দান করেছে, ঠিক সেরকম এখানেও এই বিটা একটা ফাঁকা কক্ষক লাগবে এবং এর একটা লোন পেয়ার লাগবে, এই দুটো একক ইলেকট্রন লাগছে। তাহলে এইভাবে আমরা প্রয়োজনগুলোকে বুঝতে পারবো। লুইস স্ট্রাকচার আমাদের প্রয়োজনটাকে বুঝিয়ে দিচ্ছে। তাহলে এই জায়গাটাকে মুছে দিয়ে আমি আবার ফোকাস করছি অ্যামোনিয়াম আয়নটাতে, NH4+। নাইট্রোজেনের 3টে কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, তাই নাইট্রোজেনের 3টে একক ইলেকট্রন লাগবে, একটা কোঅর্ডিনেট বন্ড। এবং কোঅর্ডিনেট বন্ড শুধু নয়, কোঅর্ডিনেট বন্ডের ডাইরেকশনটাও দেখবি, অভিমুখটা নাইট্রোজেন থেকে হাইড্রোজেন প্লাসের দিকে, তাহলে নাইট্রোজেনের একটা লোন পেয়ার লাগছে, আর হাইড্রোজেন প্লাসের ফাঁকা কক্ষ লাগছে, দেখাচ্ছি আমি। তাহলে নাইট্রোজেন 7, 1s2 2s2 2p3, 4 আর 3 7 হয়ে গেছে। তাহলে নাইট্রোজেনের প্রয়োজন হচ্ছে 3টে ইলেকট্রন এবং একটা লোন পেয়ার, এবং সেটা এখানে আছে। তাহলে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এরপরে দেখ আমাদের টেবিল 2 এর জন্য লোন পেয়ার বন্ড পেয়ার সেট করতে হবে। এখানে 0lp + 4bp, এই জায়গাটাকে বোঝ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। এটা অনেকের বুঝতে অসুবিধে হয়, এই টার্মটাই বুঝতে অসুবিধা হয় অনেকের। কেন হচ্ছে দেখ 0lp + 4bp, দেখে তো মনে হচ্ছে একটা এলপি আর 3টে বিপি, কিন্তু না, 0lp 4bp কেন হলো ভাব। এখন এর ছিল 1lp + 3bp, দেখ 1lp 3bp, কিন্তু সেই এলপিটা বন্ড তৈরি করে ফেলেছে, তাহলে বন্ড পেয়ার হয়ে গেছে। যতগুলো কোঅর্ডিনেট বন্ড করবে ততগুলো লোন পেয়ার বন্ড পেয়ারে পরিণত হয়ে যাবে। তাহলে একটা কোঅর্ডিনেট বন্ড করেছে মানে একটা লোন পেয়ার বন্ড পেয়ারে পরিণত হয়ে গেছে, মানে -1, তাহলে লোন পেয়ারের সংখ্যা একটা কমে গেছে আর বন্ড পেয়ারের সংখ্যা একটা বেড়ে গেছে। তাহলে হয়ে গেল 0lp আর 4bp। বোঝা গেল কথাটা? অর্থাৎ যতগুলো কোঅর্ডিনেট বন্ড হবে ততগুলো লোন পেয়ার বন্ড পেয়ারে কিন্তু পরিণত হয়ে যাবে, বা যদি কোনো ক্ষেত্রে ফাঁকা কক্ষক থাকে সেটাও বন্ড পেয়ারে পরিণত হয়ে যাবে, যদি কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম হয়, সেটাও আমি দেখাচ্ছি। তাহলে এটা 0lp 4bp ব্যাপারটা আশা করি বুঝতে পারলি। কেন না, এটা ছিল প্রথমে একটা এলপি 3টে বিপি, কিন্তু যেহেতু একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়ে গেল, অর্থাৎ বন্ধন, যে কোনো রকম বন্ধন তৈরি হলো, তাহলে বন্ধন তৈরি হলেই বন্ধন জোড় বা বন্ড পেয়ার তৈরি থাকবে, তাহলে লোন পেয়ারটা বন্ড পেয়ারে কনভার্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই 3টেও তো বন্ড পেয়ার নয়, বন্ধন জোড় নয়, এগুলো তো একক ইলেকট্রন। সমযোজী বন্ধনে কি হয়, এই টার্ম এর ভালো করে বোঝ। সমযোজী বন্ধনে বন্ড একক ইলেকট্রনটা, অড ইলেকট্রনটা বন্ড পেয়ারে পরিণত হয়। যখন বন্ড হয় তখনই বন্ড পেয়ারের গল্পটা আসে। বন্ড হবার আগে পর্যন্ত, যখন ধর শুধু নাইট্রোজেনের, এগুলো বন্ড পেয়ার তো নয়, এগুলো হচ্ছে একক ইলেকট্রন। সেগুলো যখন অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন হচ্ছে, তখন সেই একক ইলেকট্রনগুলো বন্ড পেয়ারে পরিণত হচ্ছে। তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে একক ইলেকট্রনগুলো বন্ড পেয়ারে পরিণত হয়, অসমযোজী বা কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে লোন পেয়ারগুলো বন্ড পেয়ারে পরিণত হয়। তাহলে বন্ড পেয়ারের সংখ্যা হয়ে গেল 3 আর 1 4, আর কোনো লোন পেয়ার তাহলে এখানে রইল না। এই হচ্ছে এখানে ব্যাপার। তাই যদি হয় তাহলে সংকরায়নটা কী হবে, সংকরায়ন sp3, 4bp মানে একদম নর্মাল কেস, নাইট্রোজেন একদম টেট্রাহেড্রাল স্ট্রাকচার, যার একটা হচ্ছে এরকম H+, স্ট্রাকচার, টেট্রাহেড্রাল বা চতুস্তলক বাংলায় লিখতে পারিস, চতুস্তলক। এখন এই যে 0lp 4bp হলো, এটা তোদেরকে আমি একদম পুরো মডেলটাকে কষে দেখিয়ে দিচ্ছি, এবং একদম ছবিটাকে এস্টাবলিশ করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখ
যেটা তোদের ওভারল্যাপিংয়ের জন্য জয়েন্টেড ব্রাডসের ক্ষেত্রেও লাগবে, সেটাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এইটা না হয় আমরা ওই টেবিল 2 থেকে পেলাম, এটাই আমাদের 11-এ লাগবে এই দিকটা, তাহলে এই গোটাটা। তাহলে এখন আমি এটাকে এতটা পর্যন্ত পেয়েছি sp3 হাইব্রিডাইজেশন, বাকিটাকে এবারে বার করতে চাইছি। তাহলে 3টে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের একটা লিখি 1s1 মানে হচ্ছে একটা ইলেকট্রন আছে, s অরবিটাল মানে এরকম s কক্ষক। আর একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস, 3টে হাইড্রোজেনকে যে কোনো একটাকে দেখালাম, আর H প্লাসটাকে এবার দেখিয়ে দিই 1s0 মানে ফাঁকা কক্ষক, ডট ডটগুলো নেই। তাহলে লক্ষ্য করে দেখ এই যে sp3, এই নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি কেমন, নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনটার পরে একটা লোন পেয়ার আর 3টে বন্ড পেয়ার টেট্রাহেড্রালি অ্যারেঞ্জড আছে। এই যে 3টে বন্ড পেয়ারকে ডট ডট আর লোন পেয়ারটা চ্যাপ্টা আর মোটা বলেছিলাম, বেটে আর মোটা, সে এরকম করে দেখাতে হয়, সেট দিয়ে দেখাতে হয়। লোন সবসময়তে লোন পেয়ারকে দেখাবি এরকম করে সেট দিয়ে, এটা লোন পেয়ার, আর বন্ড পেয়ারগুলোকে দেখাবি ডট দিয়ে। ফাঁকা কক্ষকের মধ্যে সেট বা ডট কিছুই থাকবে না। তাহলে এটা গেল। তাহলে অ্যামোনিয়াতে কি হচ্ছে দেখ, অ্যামোনিয়াম 4+টাতে, তাহলে দেখ এই যে নাইট্রোজেনের আছে আর 3টে হাইড্রোজেনের 3টে এরকম করে জুড়েছে, আর এইটা পুরো H প্লাসটাকে এটাকে দান করেছে। কেমনভাবে করেছে সেই ওভারল্যাপিংটাকে দেখাচ্ছি। দেখ এই জায়গাটাকে মুছে দিয়ে দেখাচ্ছি, নাইট্রোজেন এই নাইট্রোজেনের রয়েছে। এবার 3টে হাইড্রোজেন এই 3টে সমযোজী বন্ধন করেছে, এরকম করে ওভারল্যাপিং হয়েছে। 3টে হাইড্রোজেনের s কক্ষক এবং ওভারল্যাপিং যে অঞ্চলটাতে সেখানে ইলেকট্রন ডেন্সিটিটা চলে যায়। আরেকটা H প্লাস যার কোনো ইলেকট্রনই নেই, ফাঁকা কক্ষক, সেই ফাঁকা কক্ষকটা H প্লাস হিসেবে এখানে রয়ে গেছে। তাহলে এটা মানেই হচ্ছে কি নাইট্রোজেন, এটা কোঅর্ডিনেট বন্ড আর এই 3টে সমযোজী বন্ধন। তাহলে হয়ে গেল যেটা আগে লিখেছিলাম টেট্রাহেড্রাল। আর ওভারল্যাপিং যদি বলিস, ওভারল্যাপিং হচ্ছে sp3s, 4টের sp3s, এটাও sp3s, এটাও sp3s, এটাও sp3s এবং এটাও sp3s ওভারল্যাপিং। তাহলে অ্যামোনিয়াম আয়নটার গঠনটা এরকম হয়ে গেল। তাহলে কোঅর্ডিনেট বন্ড যেগুলো হবে সেগুলোতে একটা পয়েন্ট শুধু মাথায় রাখবি, লোন পেয়ারটা বন্ড পেয়ারে কনভার্ট হবে। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণে যাচ্ছি। সেটা হচ্ছে ধর FeH2O হোল 6 2+ কিংবা আয়রনের 3+, এটা দেখি। এই প্রসঙ্গে তোদেরকে একটা কথা বলে রাখি যে এই থার্ড ব্র্যাকেট যুক্ত যে যৌগগুলোকে পাবি তাদেরকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড, মানে যাদের ফর্মুলাটার মধ্যে থার্ড ব্র্যাকেট আছে তাদেরকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড, বাংলায় বলে জটিল যৌগ। এগুলোর সংকরায়নের দুটো মাত্র ক্যাটাগরি আমাদের এখানে আছে, সেটাও আমি টেবিল 1-এর সময় বলে দিয়েছিলাম, খেয়াল করে দেখবি। আমি একটা ডাইরেক্ট পদ্ধতিও তাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি শেষে, আর পরে আবার আরেকটা ইনডাইরেক্ট পদ্ধতিও কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, তো দেখ কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ এটা হলো। তাহলে এই যে জটিল যে যৌগগুলো এরা হয় কি, এদের মধ্যে একটা ধাতু থাকে আর বাইরে যেগুলো থাকে এগুলো সবসময় একটা ধাতু হবে, এটা মেটাল হবে এবং আরও অ্যাপ্রোপ্রিয়েট এগুলো হবে ট্রানজিশন মেটাল, মানে সন্ধিগত ধাতু। সেই ডি ব্লকের মধ্যে যেগুলো থাকে সেই সন্ধিগত ধাতুগুলো হবে। আর যা এই ধাতুগুলোর সঙ্গে যারা জুড়ে থাকে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। বড় করে লেখি, লিগ্যান্ড, লিগ্যান্ড বলে যারা জুড়ে থাকে। তাহলে জলটা এখানে লিগ্যান্ড,
অর্থাৎ লিগ্যান্ড কারা? লিগ্যান্ড হচ্ছে তারা যারা জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ডে ধাতুর সাথে জুড়ে থাকে, বন্ড তৈরি করে। তো নিয়মটা হচ্ছে কি, এই লিগ্যান্ডগুলো ধাতুর সাথে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। সেগুলো কেমন? OH2 OH2 H2O H2O H2O, এবং ধাতুর দিকে কোঅর্ডিনেট বন্ডগুলো যায়। ভালো করে দেখ, ধাতুর দিকে কোঅর্ডিনেট বন্ডগুলো গেছে, অর্থাৎ কি না, হ্যালো হ্যালো, হ্যাঁ আমি এখন ক্লাস করছি, একটু পরে ফোন করতে হবে, আধ ঘন্টা পর ফোন করতে হবে, আমি এখন ক্লাস করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। OH2 এগুলো হলো, তাহলে প্রতিটা লোন পেয়ারগুলো দান করছে, এবং লিগ্যান্ড হবার শর্ত 12 তাদের আছে কমপ্লেক্স কম্পাউন্ড। তখন বলবো লিগ্যান্ড হতে গেলে তার লোন পেয়ার চাই। আমরা জলেরটা দেখেছি, জলের দেখবি তোদেরকে আমি করিয়েছি আগের দিন। এটা হচ্ছে ভি সেট, দেখ দুটো লোন পেয়ার আছে জলের। তো তার মধ্যে একটা লোন পেয়ার দান করে, তাহলে জলের ক্ষেত্রে লোন পেয়ার আছে, ধরে নিবি লিগ্যান্ড মানেই তার লোন পেয়ার আছে। তো এই যে জল H2O, তার লোন পেয়ারগুলো আয়রন 3+ দান করে। তাহলে আয়রন 3+ 6টা ফাঁকা কক্ষক চাই। আয়রন 3+ কি চাই? 6টা ফাঁকা কক্ষক, কারণ কোঅর্ডিনেট বন্ডের ডাইরেকশনটা জলের থেকে ধাতুর দিকে, ধাতুটার ফাঁকা কক্ষক চাই। যে কোনো কমপ্লেক্স কম্পাউন্ডের এটাই হচ্ছে সিস্টেম, তাদের ফাঁকা কক্ষক চাই। দেখ কেমন হচ্ছে ব্যাপারটা। তাহলে আয়রন 26 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এবার আয়রন 3+ বলেছে, মানে হচ্ছে আমাদের এখান থেকে করব 3s2 3p6 3d5। 2 এর আগে 3টে চলে গেছে, 3টে মাইনাস 3+ মানে 3টে ইলেকট্রন কমেছে, দুটো এখান থেকে একটা, তাহলে 4s2 4s0 হয়ে গেল। আর 4p0টাকেও আমাকে লিখতে হবে। কেন লিখতে হবে বলছি আমি পরে, এটা আমার আগের থেকে জানা আছে, তোদেরও জানা হয়ে যাবে। ব্যাপারটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি কেন 4s আর 4p-কে আমি লিখলাম। 3d5 ইলেকট্রনগুলো এইভাবে আছে। তাহলে গ্রাউন্ড স্টেট, এবারে এক্সাইটেড যখন করব তখন আমার 6টা ফাঁকা কক্ষক চাই। এই জায়গাটা ভালো করে বুঝে, 6টা ফাঁকা কক্ষক আমি কি করে করবো? তাহলে এরা কি করলো, এইগুলোকে আমরা জোড়বদ্ধ করে দিলাম, এই দুটোকে এর সাথে জোড়বদ্ধ। আর এটা একটা রয়ে গেল, এটা এর সাথে, এইটা এর সাথে, এইটা এর সাথে, আর এটা রয়ে গেছে। তাহলে দুটো ডি, একটা এর সাথে 3টে পি, D2sp3 হাইব্রিডাইজেশন। দেখবি D2 একদম টেবিল 1-এ চলে যাবি। D2sp3 হাইব্রিডাইজেশনটা আছে এরকম, টেট্রাহেড্রাল Fe3+, কোঅর্ডিনেট বন্ডগুলো আয়রনের দিকে ঘেঁষে দেখিয়ে দিই। জল ওটাকে অ্যাকচুয়ালি বন্ডের গাটাতে লিখবি, ওই জন্য এরকম করে লিখলাম। এটাও H2টা এইভাবে লেখ, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে অক্টাহেড্রাল, হলো তো? কিচ্ছু জটিলতা নেই, আরও সহজ বলে দিচ্ছি সিস্টেমটা। কমপ্লেক্স কম্পাউন্ডে তোদের দুটো সংকরায়ন খাতাতে লেখানো আছে। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নেবার জন্য ছাড়ছি, এবারে আমি মুছে বলছি। দেখ, তোদের দুটো হাইব্রিডাইজেশন, টেবিল 1-এর লাস্ট দুটো হাইব্রিডাইজেশনকে দেখবি, একটা হচ্ছে DsP2, একটা হচ্ছে D2sp3। তোর এখানে দেখ কটা অরবিটাল কাজে লেগেছে। DsP2-তে মোট একটা ডি, একটা এস আর দুটো পি, মানে 4টি অরবিটাল। আর এখানে 2 আর 3 5 আর 6টি অরবিটালস। তার মানে বন্ড এর 4টে হবে, 6টা হবে। তাহলে এই যে আয়রনের এখানে 6টা বন্ড, যখন দেখি 6টা আছে লিগ্যান্ড, তার মানে D2sp3 হবে, মানে অক্টাহেড্রাল। আর কিছু করতেই হবে না, ডাইরেক্ট লিখে দিবি 6টা বন্ড মানে D2sp3 হাইব্রিডাইজেশন। কমপ্লেক্সের দুটো কেস, যখন ডি দিয়ে শুরু হয়, এই ডি দিয়ে শুরু, এগুলোকে বলা হয় ইনার অরবিটালস বা ইনার ডি অরবিটালস। ইনার ডি অরবিটালস মানে ডি দিয়ে শুরু। আউটার ডি মানে কোনগুলো?
আউটার ডি কোনগুলো? আউটার ডি হচ্ছে আউটার ডি অরবিটালস sp3d2, sp3d, sp3d3, এগুলো তার ডি দিয়ে শেষ, তার আউটার ডি বাইরে ডি আছে, ডি দিয়ে শুরু, তারা ইনার ডি এবং তারা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে। এদের কমপ্লেক্স কম্পাউন্ড তারা তৈরি করে, তার দুটো ঘটনায় তাদের আসতে পারে। এক নম্বর হচ্ছে কমপ্লেক্স চিহ্ন কী করে, থার্ড পকেট যুক্ত সংকেত যখন পাবি, তার যদি লিগ্যান্ডের সংখ্যা 6 হয় তখন d2sp3 করে দিবি, ডাইরেক্ট ছবি এঁকে দিবি একদম, এখানে এত কিছু করারই দরকার নেই। আর যদি 4টে থাকে ডাইরেক্ট করে দিবি dsp2, অর্থাৎ স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি হবে। dsp2 মানে স্কোয়ার প্ল্যানার। টেবিল 1-এ লাস্ট দুটো হাইব্রিডাইজেশনকে খেয়াল করবি, ঠিক আছে? তাহলে আমি একদম আসল কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিলাম, শর্টকাটটাও বলে দিলাম, দুটোই বলে দিলাম। দুটো যেভাবে খুশি করবি এটাকে, তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের গেল। এরপরে কোঅর্ডিনেট বন্ডের পরে আজকে আরেকটা জিনিস আমি তোদেরকে শেখাবো, সেটা হলো পাই বন্ড। দেখ, সিগমা উচ্চারণটা এরকম, অ্যান্ড পাই, সিগমা ও পাই বন্ড। এটা সিগমা এবং পাই বন্ড কাকে বলে? অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেগুলো মাল্টিপল বন্ডস, একদম জেনারেল জিনিস থেকে বলি, এই কোভ্যালেন্ট বন্ড আমি আগে বলেছি তোদের, সমযোজী বন্ধন 3 রকমের হতে পারে। এক হচ্ছে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড আর ট্রিপল বন্ড। এটাকে বলা হয় এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। হলো, সেগুলো হচ্ছে এটা এক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটা ত্রিবন্ধন। এই যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এদের মধ্যে একদম যেটা বেসে যে বন্ডটা থাকে সেটা সিগমা। যেমন এটার ক্ষেত্রে একটাই বন্ড সিগমা, এটার ক্ষেত্রে একটা সিগমা, বাকি যে বহু বন্ধন, যে অতিরিক্ত যে বন্ধনগুলো সেগুলোকে সব পাই বলা হয়। একটা পাই, তাহলে একটা সিগমা সব সময় থাকবে, বাকিগুলো সব পাই। তাহলে এক বন্ধনের ক্ষেত্রে একটা সিগমা, দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা সিগমা একটা পাই, ত্রিবন্ধন মানে একটা সিগমা দুটো পাই। অর্থাৎ শুধু পাই বন্ড হয় না, আগে একটা সিগমা থাকতে হবে। অনেকটা যেন বহুতল বিল্ডিংয়ের মতো, মাল্টি স্টোরেজ যে বিল্ডিংগুলো থাকে, সবাইকার একতলা থাকে। এটা 4তলা বিল্ডিং যার, তারও কিন্তু একতলাটা আছে, 2তলা 3তলা 4তলা তার উপরে। যার 3তলা বিল্ডিং তারও কিন্তু একতলাটা আছে, 2তলা আর 3তলাটা তার উপরে আছে। আর যার শুধুই একতলা বিল্ডিং যার বাড়িতে, তার একতলা আছে, মানে একতলাটা সবাইকারই আছে। মুকেশ আম্বানি বা টাটা ওরা যদি প্ল্যান করে যে আমরা তো খুব বড় লোক, আমরা এমন একটা বিল্ডিং বানাবো যার একতলা নেই, 2তলা থেকে শুরু, এটা পারবে না। ঠিক সেরকম এমন কোনো বন্ড ফরমেশন মাল্টিপল বন্ড করতে পারবে না যেখানে সিগমা বন্ড নেই। প্রথমের বন্ধনটা সিগমা, বাকিগুলো সব পাই। বোঝা গেল? যেমন ধর হাইড্রোজেনের ক্ষেত্রে এটা সিগমা বন্ড, অক্সিজেনের ক্ষেত্রে একটা সিগমা একটা পাই, নাইট্রোজেনের ক্ষেত্রে একটা সিগমা দুটো পাই। অতিরিক্ত যে বন্ধনগুলো সেগুলোকেই বলবো আমরা পাই বন্ড। যেমন ধর SO2, এটা সিগমা, এটা পাই, এটা সিগমা। কোঅর্ডিনেট বন্ডটাও সিগমা পাই হতে পারে, সমযোজী অসমযোজী দুটোই। এক বন্ধন মানে সিগমা, একের বেশি থাকলেই পাই। আবার ধর অ্যাসিটিলিন, আমরা মাধ্যমিকে পড়েছিলাম অ্যাসিটিলিন জৈব যৌগ, এটা সিগমা, এটা সিগমা, এটা পাই, এটা পাই, আবার এটা সিগমা। এক বন্ধনগুলো সিগমা, মাল্টিপল বন্ডগুলো একটা সিগমা হবে, বাকিগুলো পাই হবে। বোঝা গেল? এই হচ্ছে সিগমার পাই বন্ধন। তো এরা তৈরি হয় কিভাবে বোঝ, ঠিক আছে? যেমন একটা এখানে এই প্রসঙ্গে একটা একটা প্রশ্ন বলি, একটি অসমযোজী পাই বন্ধন, এটাকে বলা হয় ইংরেজিতে ডেটিভ পাই বন্ড।
ডেটিভ পাই, ডেটিভ মানে কোঅর্ডিনেট বা সমযোজী। যেমন ধর এটা হচ্ছে উদাহরণ, এটা সিগমা, এটা পাই, এটা পাই। তা কার্বন মনোক্সাইডের থার্ড যে বন্ড সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড, এটাকে ডেটিভ পাই বন্ড বলা হয়। ডেটিভ পাই বন্ডের উদাহরণ চাইলে এটা দিয়ে দিবি, কার্বন মনোক্সাইড, ঠিক আছে। এবারে পাই বন্ড কী করে তৈরি হয় বলছে, তাছাড়া তো হাইব্রিডাইজেশনটা বুঝবি না, আগে কী করে তৈরি হয় বলছে। Formation of sigma and pi bonds. Sigma and pi bonds. সিগমা ও পাই বন্ধনের উৎপত্তি কি করে উৎপত্তি হয়, তাহলে দেখ সিগমা আর পাই বন্ধনের উৎপত্তিগুলোকে দেয় সিগমা বন্ডকে দেয়। সিগমা বন্ডের ক্ষেত্রে ওভারল্যাপিংটা হবে অলওয়েজ মুখোমুখি, একদম হেড অন, মুখোমুখি সংঘর্ষ, দুটো ট্রাকের মধ্যে সংঘর্ষ মুখোমুখি, হেড অন কলিশন, এরকম মুখোমুখি হবে ওভারল্যাপিং, মুখোমুখি। যেমন 1 নম্বরে S প্লাস এস, এই দেখ এস এস ওভারল্যাপিং। 2 নম্বরে S প্লাস পি এক্স, এই দেখ এস পি এক্স। আরেকটা দিক দেখালাম না ওভারল্যাপিংয়ের, পি এর আরেকটা দিক দেখালাম না, আরেকটা লোক দেখালাম না, একটা দেখালেই সাফিসিয়েন্ট, এস পি এক্স হয়েছে। আচ্ছা 3 হচ্ছে এটা পি এক্স পি ওয়াই আর পি জেডও হতে পারতো, একই ব্যাপার, পি এক্স পি ওয়াই আর পি জেডও হতে পারতো। 3 নম্বরে পি এক্স আর পি এক্স, সেক্ষেত্রে হবে এই আর এ, এরকম এই 3 রকম। আর হচ্ছে 4 হচ্ছে যে হাইব্রিডাইজড অরবিটালস প্লাস এস অর পি, এস আর পি এর সাথে কোনো হাইব্রিডাইজড অরবিটালের কিন্তু, যে কোনো হাইব্রিডাইজড অরবিটালের কিন্তু মুখোমুখি হবে, সিগমা বন্ড তৈরি হবে। হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে কিন্তু সিগমা বন্ড তৈরি হবে। তাহলে এই 4 রকমের হবে সিগমা বন্ড যে কোনো হাইব্রিডাইজড অরবিটাল। যেমন ধর একটা sp3, এই যে sp3 তার সঙ্গে CH4 তৈরি হয়েছে, সিগমা বন্ড তৈরি হবে, মধ্যখানে কার্বন আর এই চারদিকে 4টে হাইড্রোজেন, আর এখানটাতে ওভারল্যাপিংয়ের ইলেকট্রনগুলো চলে এসছে, এই যে এরকম। অর্থাৎ যে কোনো সংকরায়িত কক্ষক সিগমা বন্ড তৈরি করে, যে কোনো হাইব্রিডাইজড অরবিটাল। যত হাইব্রিডাইজেশন যতগুলো দেখেছিস, যত রকম হাইব্রিডাইজেশন আমি পড়ালাম, সমস্ত হাইব্রিডাইজড অরবিটালগুলো ওভারল্যাপিংয়ের সময় কিন্তু সিগমা বন্ড তৈরি করে, কখনোই পাই বন্ড তৈরি হবে না। তাহলে সিগমা বন্ড হয়ে গেল, ওভারল্যাপিংটা মুখোমুখি, হেড অন ওভারল্যাপিং। আমি ছাড়ছি, তোরা স্ক্রিনশট নিতে পারিস। আর পাই বন্ড, পাই বন্ড হচ্ছে কি ওভারল্যাপিং বা অভিলেপন, এটা হচ্ছে পাশাপাশি, মানে ল্যাটারাল ওভারল্যাপিং, ইংরেজিতে বলবি ল্যাটারাল ওভারল্যাপিং। মানে ধর এইটা হচ্ছে সিগমা বন্ড এভাবে ফর্ম হচ্ছে, পাই হবে এভাবে, এই যে পাশাপাশি ওভারল্যাপিং করছে। কি এমন দেখ, এক হচ্ছে পি ওয়াই, এই দেখ পি ওয়াই এর ওভারল্যাপিং হয়ে গেছে, এই একটা পি ওয়াই, একটা পি ওয়াই, মানে দুটো জায়গায় ওভারল্যাপিংয়ের রিজিয়নে টাচ করেছে। 2 হচ্ছে পিজেড, এটা পি ওয়াই ওভারল্যাপিং। পিজেড এর ক্ষেত্রে হবে
এই যে দুটো জায়গায় পিজেড পিজেড ওভারল্যাপিং এর দেখ রিজিয়ন দুটো জায়গায় টাচ করছে। 3 হচ্ছে পি এর সাথে ডি, যেমন ধর একটা এরকম করে পি ধরা যাক, এরকম একটা পি, আর ডি এর ধর এরকম করে 4টে লোব আছে, 4টে লোব আছে। তার একটাকে দেখালো, একটাকে দিয়ে ওভারল্যাপিং দেখাবি, এরকম অজস্র আছে। এগুলোকে বলা হয় এই যে পাই বন্ধন। যদি পি আর পি এর ডি এর ওভারল্যাপিং এর ফলে তৈরি হয় কোনো পাই বন্ধন, তাকে বলা হয় পি পাই ডি পাই বন্ড। আমি এই উদাহরণ দেখাবো, পি পাই ডি পাই বন্ডের উদাহরণ। মানে পাই বন্ধন তৈরি হচ্ছে কার মধ্যে? পি আর ডি এর মধ্যে। দুটো পি এর মধ্যে যদি হয় তখন তাকে বলবি পি পাই বন্ড। এই দুটো ক্ষেত্রে বলবি এই পাই বন্ধনটা তৈরি হয়েছে পি এর সাথে পি এর ওভারল্যাপিংয়ে। অর্থাৎ কোনো সংকরায়িত পক্ষ পাই বন্ড তৈরি করে না। পাই বন্ড তৈরি করতে পারে দুটো পি এর মধ্যে বা পি আর ডি এর মধ্যে, বাস হয়েছে। তাহলে এটা একটা গেল। তাহলে এই বড় একটাকে আমি ছেড়ে রাখছি, তো স্ক্রিনশট নিতে পারিস। এরপরে আমি তাহলে পাই বন্ধনটা কেমন? তাহলে পাই বন্ধনটা যেহেতু দু জায়গাতে আছে, অ্যাকচুয়ালি পাই বন্ধনটা দেখতে কেমন? অ্যাকচুয়ালি ধর হাইড্রোজেন, এটা হচ্ছে সিগমা। অক্সিজেনের বেলাতে এই যে অক্সিজেন পাইটা অ্যাকচুয়ালি এরকম করে সিলিন্ডারের, অর্থাৎ এই যে একটা ডট পেন ধর, এই যে একটা ডট পেন, যদি ভেতরের রিফিলটা যদি সিগমা হয়, উপরের বডিটা হচ্ছে পাই, অর্থাৎ পাই বন্ধনটা সিগমাকে ঘিরে থাকে, কারণ উপরে আর নিচে দুটো জায়গায় টাচ হয়ে আছে, সিগমাকে ঘিরে থাকে। একই রকমভাবে নাইট্রোজেনটা হবে ট্রিপল বন্ড। সেজন্য আমরা তাহলে এখানে কি হচ্ছে, একটা সিগমা একটা পাই, একটা সিগমা দুটো পাই। তাহলে হাইড্রোজেনটাকে যদি এরকম করে দেখাস, অক্সিজেনটাকে আমরা যখন বন্ডের সাহায্যে দেখাবো, অ্যাকচুয়ালি একটা পাই মানে হচ্ছে ডট ডট দুটো দুদিকে আছে। একই রকমের নাইট্রোজেন মানে অ্যাকচুয়ালি হবে এটা একটা পাই, এটা দুটো পাই, মানে এই দুটো মিলে একটা পাই, কারণ পাই বন্ধের অস্তিত্ব উপরে এবং নিচে দু জায়গাতেই আছে। এটা যদি ভেতরের রিফিলটা যদি সিগমা হয়, দেখ পাইটা উপরেও আছে, একটাই পাই উপরেও আছে নিচেও আছে, কাভারটা যেহেতু উপরে আর নিচে অবস্থান করছে, অ্যাকচুয়ালি ঘিরে আছে একদম এই পেনের মতন, চারদিকে এরকম করে সিলিন্ডারের মতন ঘিরে আছে। এবং এই পাই বন্ধনগুলো হচ্ছে সংকরায়নের বাইরে, আউট অফ হাইব্রিডাইজেশন হয়, আউট অফ দ্য হাইব্রিডাইজেশন। তাহলে এই হচ্ছে সিগমার পাই। তাহলে এদের সংকরায়ন আমরা কীভাবে দেখাবো? তো দেখাই একটা উদাহরণ, যেমন ধর O2 মলিকুলটা থেকে বার করতে পেরেছে। O2 মানে এরকম সিগমার পাই, তাহলে অক্সিজেনের O8 1s2 2s2 2p4। ভালো করে বুঝে নেয়, ইন্টারেস্টিং জায়গা। দুটো সমযোজী বন্ধন মানে দুটো একক ইলেকট্রন চায়, তার মধ্যে একটা পাই একটা সিগমা, মানে একটা সংকরায়নের মধ্যে একটা সংকরায়নের বাইরে, এই জায়গায় হিসেবটাকে বলছো। প্রথমে ঠিক কর কটা সমযোজী বন্ধন চায়। দুটো কটা সমযোজী বন্ধন আছে? দুটো আছে, দুটো কোভ্যালেন্ট বন্ড, তার মানে দুটো অড ইলেকট্রন, একক ইলেকট্রন লাগবে। তার মধ্যে একটা সিগমা একটা পাই, তাহলে একটা হাইব্রিডাইজেশনের মধ্যে একটা হাইব্রিডাইজেশনের বাইরে। তাহলে দেখ এখানে দুটো একক ইলেকট্রন আছে, গ্রাউন্ড স্টেটে আছে, যেটা সংকরায়নের বাইরে অর্থাৎ পাই সেটাকে বাইরের দিকে রেখে দেয়। তাহলে হাইব্রিডাইজেশনটা হয়ে যাচ্ছে কি sp2। এই sp2 এর দেখ দুটো লোন পেয়ার আর একটা বন্ড পেয়ার, এই পায়ের হিসেব তোকে দিতে হবে না। তাহলে একটা অক্সিজেন মানে কেমন হলো, ত্রিভুজাকার, sp2 মানে ত্রিভুজাকার, লোন পেয়ার, আর এই দেখ এটা হচ্ছে এটা যেটা সিগমা তৈরি করছে সংকলনের মধ্যে আছে। আর এই যে পাই, এই পাইটা অ্যাকচুয়ালি আছে কোথায়? এইভাবে দুদিকে ঘিরে আছে। তাহলে এটা পাই এটা পাই, দুটো অক্সিজেন যখন করছে, এটা তোদেরকে আরেকবার আমি দেখাবো। দুটো অক্সিজেন যখন করছে ওভারল্যাপিংটা এরকম হচ্ছে, এই যে সিগমার ওভারল্যাপিংটা হচ্ছে কেমন, sp2 আর পায়ের ওভারল্যাপিংটা হচ্ছে py বা pz, পিপি বলবি, পি পাই বন্ড।
এই হচ্ছে এইভাবে পাই বন্ড তৈরি হচ্ছে। তোকে এত এইগুলো তো দেখাতে হচ্ছে না, তুই এখান থেকে ডাইরেক্ট লিখবি ও ডবল বন্ড ও লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার একটা সিম একটা পাই, অর্থাৎ গঠনটা হচ্ছে লিনিয়ার, কারণ দুটো দিয়ে একটা সরলরেখাই পাওয়া যায়, আর কিছু পাওয়া যেতে পারে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে রাখছি, কতগুলো হোমওয়ার্ক সহজ দিচ্ছি, পরের দিন সেই হোমওয়ার্কগুলো যতগুলো পারিস কর, বাকি আমি করাবো। তারপরের দিন আজকে হচ্ছে এই শুক্রবারের পরের দিন, পরের শুক্রবার লাইভ একটা ক্লাস দেবো গুগল মিটে, টাইমটা তোদের গ্রুপে আমি পরের দিনই ঠিক করে নেব। ঠিক আছে, এই ভিডিওটা সবাই দেখে নে, সবাইকার টিউশনগুলো কম সময় থাকে না, সেটা দেখে নেক্সট তোদের হচ্ছে শুক্রবার এটা কিন্তু গুগল মিটে ক্লাসটা দেবো, লাইভ ক্লাস। যার যা সংকলনের প্রবলেম আছে তখন লাইভ আমাকে যাতে বলতে পারিস। ঠিক আছে, আমি কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো তোরা করবি। হোমওয়ার্ক BF4 মাইনাস CN মাইনাস NiH2O হোল 4 2 প্লাস XCO4 XCOF2 SO2 O3 CO2 SOCl2 POCl3। আমি তার মধ্যে কতগুলো লুইস স্ট্রাকচার যেগুলো ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। যেমন BF4 এরটা হচ্ছে, এগুলো হোমওয়ার্ক থাকলো, BF4 এরটা হচ্ছে এর মাইনাস, তিন দিকে তিনটা ফ্লুইড, BF4 মাইনাস। CN মাইনাস হচ্ছে CN মাথায় মাইনাস, এটা কোঅর্ডিনেট চারটে কোঅর্ডিনেট চারদিকে আছে। XCO4 এটা জেননের চারদিকে চারটে পাই বন্ড, মানে ডবল বন্ড, চারদিকে চারটে ডবল বন্ড। XCOF2 একটা আর দুদিকে দুটো ফ্লুইড। SO2 এরকম, O3টাও এরকম। SOCl2 S ডবল বন্ড দুদিকে দুটো Cl, আর POCl3 হচ্ছে P ডবল বন্ড আর তিন দিকে তিনটে Cl। তাহলে এই কোঅর্ডিনেট আমি লুইস স্ট্রাকচারগুলো সবগুলোরই প্রায় রেখে দিলাম, তোরা এগুলো কর। আরও যেগুলো আটকাবে নিজেদের বইয়ের থেকে, আরও অন্য যেখান থেকে পাচ্ছিস সেখান থেকে করবি, আটকাবে যেগুলো। পরের দিন আমি এগুলোকে একবার ডিসকাস করবো, পরের দিন আরেকটাই এটাকে আমি একদম ভালো করে বিভিন্ন রকমভাবে আরেকবার বলে দেবো পরের ক্লাসে। তারপরের ক্লাসটা অর্থাৎ মঙ্গলবারের ক্লাসটা কিন্তু আমি এটাকেই রাখবো, এটাকে আমি বোঝাবো, এই জায়গাগুলোকে ধরে ধরে করে দেবো আরেকবার। আর শুক্রবারের ক্লাসটা লাইভ ক্লাস রাখবো, কেউ মিস করিস না। যাদের শুক্রবার দিন টিউশন যখন থাকে আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাবি, সেখান থেকে আমি দেখবো যে কোন জায়গাটা ফাঁকা আছে। যদি ফাঁকা না পাই, ওই একটা ক্লাস কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করতে হবে, আমি একটা টাইম নিজে একটা দিয়ে দেবো, সেই টাইমটা ধরেই সবাইকে কিন্তু ক্লাসটা করতে হবে। একদিন তখন অন্য স্যারদের টিউশন একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি, ভালো থাকিস, বাই।